শেখ হাসিনা বাইসা নাই আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে ফরেন রিপোর্টার্স অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে, যেখানে কথা ছিল শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে। ভারতের প্রায় সবগুলো গণমাধ্যমে এই নিউজ প্রচার হয়েছিল যে ফরেন রিপোর্টার্স আয়োজিত অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল লাইভে এসে সেখানে যুক্ত হবেন, সাকিব আল হাসান মানে ক্রিকেটার তিনি যুক্ত হবেন এবং শেখ হাসিনাও সেখানে ভার্চুয়াল লাইভে সরাসরি বক্তব্য দিবেন। ভারতের বেশিরভাগ মিডিয়া এটা প্রচার হয়েছিল। কিন্তু আজকে আমি পুরো লাইভটা দেখলাম, পুরো লাইভ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে প্রায় 9,000 দর্শক ছিল ইউটিউবে। সেখানে দেখলাম কি শেখ হাসিনা এসে কবিতা পড়তেছে। তখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি এটা এআই জেনারেটেড অডিও। ব্রিফিংটা হলো এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না। আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি। ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না। কারণ কি? এর ভিতরে অনেক খবর আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনা আসলে ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। কাঁঠাল রানীর কব্বর দেশের মাটিতে হবে না। হাসিনা নাই, আলহামদুলিল্লাহ, রাক্ষসী গেছে। এটাই তো আমাদের জীবনের একটা বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন। আর কি লাগে অর্জন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। শুরুতেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তারা বিরাট একটা আশাহত হয়েছেন, আশাভঙ্গ হয়েছেন। প্রায় মাসখানেক ধরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে বসবাস করেন এখনো পালিয়ে যান নাই, তারা বিরাট একটা আশায় বুক বেঁধেছিল যে পালিয়ে যাবার 2 বছর পরেও শেখ হাসিনা তাদেরকে দেখা দেন নাই। বারবার খালি ভার্চুয়ালি তিনি হোয়াটসঅ্যাপে বা অডিও কল তিনি ফাঁস করেন, কিন্তু ভিডিও কলে তিনি কখনো আসেন না। এ ব্যাপারে অনেকের কাছ থেকেই প্রশ্ন আসছিল যে যেহেতু তিনি ভিডিও কলে আসেন না, তাহলে কি তার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না। কারণ কি? এর ভিতরে অনেক খবর আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনা আসলে ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। তার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, তার কণ্ঠ ভেঙে গেছে, তার গলায় ক্যান্সার, তার পায়ুপথের ক্যান্সার। তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন। হয়তো তিনি মারাও গেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার একটা রেকর্ড মাঝে মাঝে বাজানো হচ্ছে। এরকম কথা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে শুনতে হচ্ছে। এই কথা থেকে, তাদের এই খোঁটা থেকে বাঁচার জন্য তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা আশায় বুক বেঁধেছিল যে 5 আগস্ট 2026 সালে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে এসে কনফারেন্সের মাধ্যমে তিনি দেশে আসার ঘোষণা দিবেন এবং দেশের মানুষকে তিনি দেখা দিবেন। প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটু প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো। তারা নতুন করে আবার মরণ উন্মাদনায় মেতে উঠলো। তারা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আবার তাদের ভিতরে ওই আশা একটু জেগে উঠলো যে তাহলে শেখ হাসিনা যদি ফিরে আসে, জীবিত আছে, ফিরে আসলে আমরা আবার ওই কাজটি করবো, বিএনপি জামাতকে একেবারে কচু কাটা করবো। কিন্তু 5 আগস্ট তার নির্ধারিত যে বক্তব্য দেওয়ার সময় ছিল, তার অল্প কিছুক্ষণ আগে ইন্ডিয়া থেকে ঘোষণা দেওয়া হলো যে তিনি ভিডিও কলের পরিবর্তে অডিও কলে আসবেন। এই ঘোষণা শোনার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে মনোবল হারিয়ে গেছে। তারা এখন নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়ছে, গালিগালাজ করছে নেত্রীকে, আওয়ামী লীগের নেতাদের পর্যন্ত গালিগালাজ করছে। এমনকি এই গালিগালাজ করতে করতে শেখ হাসিনার ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বাংলাদেশের আরেক জুয়ারি ক্রিকেটার সাকিব আল হাসান, যে তার বোনকে সহ জুয়া খেলতেন। প্রত্যেকটা খেলায় এই সাকিবের বোন জুয়া খেলতেন। জুয়া খেলে তারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে। সেই সাকিবের বাড়িতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গিয়ে হামলা ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। যদিও এই দোষ দেওয়া হচ্ছে কাকে? বিরোধী মতের, অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু মূলত এই বাড়িটা ভেঙেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাকিব আল হাসানের সমর্থকরা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সাকিবকে নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সাকিব ভক্তরা এটা বিশ্বাস করতো না যে না, সাকিবের মতো লোক শেখ হাসিনার এরকম পা চাটতে পারে, এরকম গোলামি করতে পারে। কিন্তু আজকে যখন তারা স্বচক্ষে এটা দেখলো, দেখার পরে তাদের ভিতরে যে ক্ষোভ, এই ক্ষোভ তারা অবদমিত করতে না পেরে তারা সাকিবের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। যাই হোক, তাহলে শেখ হাসিনা এখানে বাংলাদেশের জনগণকে পুরা আশাহত করেছে এবং আমাদের ধারণা আসলে তার লাইভে আসার মতো, ভিডিও কনফারেন্সে আসার মতো কোনো শারীরিক অবয়ব, সুরত, চেহারা, মানসিকতা, দৃঢ়তা কিচ্ছু নাই।
সুতরাং এরপর থেকে তিনি যে ধরনের বক্তব্য দিবেন যে আমি এ করব সে করব হ্যান পারেঙ্গা তেন পারেঙ্গা, এখানে বাংলাদেশের মানুষের একটাই কথা, যে মানুষ 2 বছর পরেও একটা ভিডিও কলে আসতে পারে না, সেই মানুষ বাংলাদেশের জনগণের জন্য কি করবে এবং বাংলাদেশে ফিরে আসবে, এই কথা কমপক্ষে বাংলাদেশের জনগণকে আর বিশ্বাস করতে হবে না। এবার আমরা দ্বিতীয় আরেকটা বিষয় চলে যাই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আজকে আপনারা জানেন যে এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের 2 বছর পূর্তি উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে, এবং এটি ছিল রাষ্ট্রের অনুষ্ঠান। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেখানে একটি ডকুমেন্টারির আয়োজন করে। সেখানে বিরোধী দল এনসিপি, বিএনপি প্রত্যেকেই উপস্থিত হয়েছিল। এই উপস্থিত হবার পরে বিএনপি সেখানে এমন একটি কাজ করেছে, এমন একটি ছোট লোকের পরিচয় দিয়েছে, এই কাজটি বিএনপির করা মোটেই উচিত হয়নি, এবং এটি এত বড় মারাত্মক ভুল করেছে মেজর হাফিজউদ্দিন আহমেদ। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশ করেছেন যে কিছু ভুল আছে, যে ভুলগুলো আসলে তার মাসুল হয় না। এখানে যে ডকুমেন্টারিটা দেখানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে ডকুমেন্টারিটা করানো হয়েছে, এই ডকুমেন্টারিতে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, ভাই আন্দোলন তো প্রত্যেকেই করেছে, বাংলাদেশের প্রায় 95% মানুষ ওই দিন রাস্তায় নেমে এসেছিল। সুতরাং এই আন্দোলনে একে কারো কোনো কৃতিত্ব নাই, এটা যেমন ঠিক এটাও ঠিক যে এই আন্দোলনের ছাত্র জনতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল, নাহিদ, সার্জিস, হাসনাত, সাদিক কায়েম, এরা কিন্তু সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, এদের নেতৃত্বেই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাহলে ওই ডকুমেন্টারিতে নাহিদ, সার্জিস, হাসনাত এদের কোনো কথাই নেই, এদের ছবি পর্যন্ত দেখানো হয়নি। এমনকি যে আন্দোলনটা পুরা দানা বেঁধে উঠলো আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যে, এই যে আবু সাইদের সাহস সমস্ত বাংলাদেশের মানুষের ভিতরে সংক্রমিত করলো আর বাংলাদেশ পুরো রাস্তায় নেমে আসলো, এই আবু সাইদের ছবি পর্যন্ত ওখানে নেই। রাষ্ট্রপতি অবশ্য বলেছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নাই ওটা কোনো ডকুমেন্টারি না। তার মানে বিএনপি এটা একেবারে পুরা ভুয়া জিনিস করেছে, ওইটার কোনো ভ্যালুই নাই, ওটা কোনো কাজের জিনিসই না। এখানে সবচেয়ে মারাত্মক কাজ যেটি করেছে, অপরাধ যেটা আমি বলবো, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা আসলে অপরাধের পর্যায়ে পড়ে, ইতিহাস বিকৃতির একটা পর্যায়ে পড়ে। সেটা হচ্ছে তারেক রহমানকে এখানে এক দফার ঘোষক হিসেবে দেখানো হয়েছে। এটা আসলে হীনমন্যতার পরিচয়। বিএনপি এই আন্দোলনে তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে নেমে সক্রিয় ভূমিকা পালন করতে পারে নাই। এই হীনমন্যতায় ভোগার কারণেই বিএনপি মূলত জুলাই সনদ, গণভোট, সংস্কার এইগুলো বাস্তবায়ন করতে গড়িমসি করছে, এবং তারা দোদুল্যমানতায় ভুগছে যে ওখানে যাবে কি যাবে না, থাকবে কি থাকবে না, তারা এই ব্যাপারে তাদের স্ট্যান্ড কি হবে, তারা কোন জায়গায় দাঁড়াবে। এই দোদুল্যমানতায় ভোগার কারণে তারা 1 পা আগায় 10 পা পিছায় আসে। এরই ভিতরে এই ডকুমেন্টারিতে যখন তারেক রহমানকে এই এক দফার ঘোষক হিসেবে দেখানো হলো, আবার তারা দ্বিতীয়বারের মতো আরেকটি ভুল করলো। এরকম একটি ভুল কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নিয়ে যে বিতর্কটা, যদিও এই বিতর্ক আওয়ামী লীগ এখানে উস্কে দিয়েছে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগ এখানে মুক্তিযুদ্ধের পরেই ইতিহাস বিকৃত করেছে, ভারতকে দিয়ে ইতিহাস বিকৃত করেছে। আর ঠিক আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করেই বিএনপিও এই 2024 সালে সেই ইতিহাস বিকৃতির পথে গেল। এটা বিএনপির কোনো দরকার ছিল না। এই ইতিহাস বিকৃতির কি দরকার ছিল? তারেক রহমান কোথায় ছিল? যাদের বয়স 3 বছর থেকে 70 বছর, তাদের কি অজানা যে তারেক রহমান এই আন্দোলনের পুরো সময়টা কোথায় ছিল? আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ, তিনি নির্যাতিত, নিঃসন্দেহে তিনি নির্যাতিত, এবং তিনি অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন এটি অনস্বীকার্য। এবং এই বিপ্লবের বীজ একটু 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 করে কিন্তু রোপিত হয়েছে। যেমন এখন ছাত্রদল গত 4 তারিখে সারা দেশের ক্যাম্পাসগুলোতে যে ছাত্রলীগের মতো তাণ্ডবলীলা চালিয়েছে, এর আগে হসপিটালে হামলা চালিয়েছে, প্রথমে চালিয়েছে ইসরায়েল, দ্বিতীয়বার চালিয়েছে ছাত্রলীগ, আর তৃতীয়বার চালালো ছাত্রদল। হসপিটালের ভিতরে আহত রোগীদের উপরে হামলা চালিয়েছে। তো ছাত্রদল এই যে তাদের চেহারা দেখালো সারা দিন ধরে, তারা প্রকাশ্য অস্ত্র নিয়ে, পিস্তল নিয়ে, রামদা, চাপাতি, কিস এগুলো নিয়ে ছাত্র শিবিরের উপরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা হামলে পড়েছে। তারা সেখানে ছাত্রদেরকে পিটিয়ে আহত করেছে, আহত ছাত্রদেরকে আবার হসপিটালের ভিতরে গিয়ে তারা ওইভাবে হামলা চালিয়ে তাদেরকে মারধর করেছে। এইটা ফ্যাসিবাদ ফিরিয়ে আনার যে পূর্ব লক্ষণ, সেটি কিন্তু ছাত্রদল দেখালো। যাই হোক, ওই কোথায় আবার আরেকটু ফিরে যাই, যে মেজর হাফিজউদ্দিন আহমেদ, এটি রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, এখানে অনেক বিদেশি অতিথি ছিলেন, কূটনীতিকরা ছিলেন। এই ডকুমেন্টারি দেখানোর সময় তারা যে ভুলটি করেছে, তারা যে ইতিহাস বিকৃতি করতে গেছে আওয়ামী লীগের মতো, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার মতো, সাথে সাথে সেখানে এনসিপির যারা উপস্থিত ছিল, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল, তারা প্রতিবাদ জানিয়েছে। আক্তারের নেতৃত্বে তারা সেখান থেকে ওয়াক আউট করেছে। পরে যদিও আলোচনাটা চলেছে, এর ভিতরে ইশরাক হোসেনকে দেখলাম আমরা, তিনি হুঁক করে উঠলেন, আপনারা কি করেছেন, শহীদদের জন্য কি করেছেন, এইটা তিনি মাথা গরম করেছেন। ছোট বাচ্চা পোলাপান তো, এই মাথা গরম তার দরকার ছিল না, এখানে তাকে আরো ঠান্ডা করা দরকার ছিল। সালাউদ্দিন আহমেদ তিনি ঠান্ডা করার চেষ্টা করেছেন, তো কিন্তু বিদেশি কূটনীতিকরা তো চলে গেল, বের হয়ে চলে গেল। এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি করলেন, এই ইতিহাস বিকৃতির কি দরকার ছিল? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এখন অনেক সময় পড়ে আছে, কার কি কৃতিত্ব এটা আমরা জানি, প্রত্যেকেই জানি। এর ভিতরে আরো যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেটা দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শরীয়তপুরে
ঢাকাতে এই চীনমৈত্রী সম্মেলনের এই অনুষ্ঠানেই মাহিন সরকারকে শরীয়তপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক এদেরকে ওই অনুষ্ঠানে অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো ডিসির প্রোগ্রামগুলো এখান থেকে মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। বিএনপি এই কাজগুলো করেছে। এটা বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আসলে শেখ হাসিনার জন্য বিএনপির চিন্তিত হওয়ার কোনো কারণ ছিল না। বিএনপি যদি এই জামাত, এনসিপি এবং জুলাই যোদ্ধাদের খুশি করে দেশ চালাতো তাহলে আওয়ামী লীগকে এরাই ঠেকিয়ে রাখতো। এক্সট্রা ভাবে বিএনপিকে আওয়ামী লীগ ঠেকানোর চিন্তা করতে হতো না। শেখ হাসিনা বাইসা নাই, আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে ফরেন রিপোর্টার্স অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে, যেখানে কথা ছিল শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে। ভারতের প্রায় সবগুলো গণমাধ্যমে এই নিউজ প্রচার হয়েছিল যে ফরেন রিপোর্টার্স আয়োজিত অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল লাইভে এসে সেখানে যুক্ত হবেন। সাকিব আল হাসান মানে ক্রিকেটার তিনি যুক্ত হবেন এবং শেখ হাসিনাও সেখানে ভার্চুয়াল লাইভে সরাসরি বক্তব্য দিবেন। ভারতের বেশিরভাগ মিডিয়া এটা প্রচার হয়েছিল। কিন্তু আজকে আমি পুরো লাইভটা দেখলাম, পুরো লাইভ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে প্রায় 9,000 দর্শক ছিল ইউটিউবে। সেখানে দেখলাম কি শেখ হাসিনা এসে কবিতা পড়তেছে। ফরেন রিপোর্টার্স অনুষ্ঠান যে পরিচালনা করতেছে তিনি বলতেছেন বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার এখন বক্তব্য রাখবেন। তখন শেখ হাসিনা বক্তব্য শুরু করলেন, মানে একটানা বক্তব্য দিয়েই যাচ্ছেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মানুষ এতটা বোকা না। একটা মানুষের কণ্ঠ হুবহু নকল করে এআই এর মাধ্যমে অডিও তৈরি করা যায়, হুবহু নকল করে, এবং সেইটা মোবাইলে বাজালে মনে হবে যে ওই মানুষই এই বক্তব্য দিচ্ছে। আপনারা দেখছেন না শেখ মুজিবরের ভাষণ নিয়ে অনেক এআই ভিডিও তৈরি করা হয়েছে, শেখ মুজিবরের হুবহু কণ্ঠ নকল কইরা মানে আলাদা বিকৃতি কইরা ভাষণ দেওয়া হয়েছে, দেখেন নাই? শেখ হাসিনার কণ্ঠ হুবহু নকল কইরা অনেক এআই ভিডিও হয়েছে, দেখেন নাই? দেখছেন। আজকেও আওয়ামী লীগ ঠিক সেই একই কাজ করলো। মানে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বললাম যে শেখ হাসিনাকে মহান আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই প্রশ্ন যখন ব্যাপকভাবে সরে পড়লো, তখন আওয়ামী লীগ ভারতের মিডিয়াগুলোকে ধরলো যে আপনারা একটু প্রমাণ করে দেন যে না, শেখ হাসিনা এখন পর্যন্ত এই দুনিয়ার বুকে আছে। ভারতের এনডিটিভি এই দায়িত্ব নিল। নেওয়ার পরে তারা বিশেষ ইমেইল সাক্ষাৎকার প্রচার করলো। জনগণ সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। জনগণ বললেন তিনি যদি থেকে থাকেন তাহলে ডিরেক্ট লাইভে এসে কথা বলতে বলেন, ডিরেক্ট লাইভে এসে কথা বলতে বলেন নাই। তখন ভারতের এনডিটিভি থেকে শুরু করে ভারতীয় মিডিয়াগুলো চুপ হয়ে গেলেন, আর বললেন না। তখন ভারতীয় মিডিয়া চিন্তা করলো যে ভারতীয় মিডিয়াগুলোকে তো আর বিশ্বাস করে না বাংলাদেশের জনগণ। তাই আবার আওয়ামী লীগের লোকজন রয়টার্সকে ভাড়া করলেন। রয়টার্সকে ভাড়া করে রয়টার্স এক প্রতিবেদন প্রচার করলেন যে শেখ হাসিনার সাথে তাদের মোবাইল ফোনে প্রায় 1 ঘন্টা ইন্টারভিউ নেওয়া হয়েছে। 1 ঘন্টা শেখ হাসিনা মোবাইল ফোনে ইন্টারভিউ দিয়েছে রয়টার্সকে। তখন বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠলো যে আপনারা 1 ঘন্টা যদি শেখ হাসিনার বক্তব্য নিয়ে থাকেন, অডিও ক্লিপগুলো ফাঁস করেন। তারা কিন্তু ফাঁস করে নাই। কেন করে নাই জানেন? কারণ সেগুলো হবে এআই দিয়ে তৈরি করা। আর এআই দিয়ে তৈরি করা অডিও যদি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে তাহলে কোনো না কোনো মিডিয়া এটা ধরে ফেলবে। এটা এআই দিয়ে তৈরি করা, এটা ধরে ফেলবে। এই জন্য রয়টার্স কিন্তু শেখ হাসিনার বক্তব্য প্রচার করে নাই। ঠিক আজকে যে ঘটনা ঘটতেছে এটাকে লাইভ প্রোগ্রাম দেখানো হচ্ছে। লাইভ প্রোগ্রাম কেন দেখানো হচ্ছে? মানুষজনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা ডিরেক্ট লাইভে কথা বলতেছে। ধরেন আমি একটা রেকর্ড শোনাবো এখানে। আমি তো যদি লাইভে থাকি, আমি ফেসবুকে মাঝে মাঝে লাইভ করি, আপনারা দেখেন। এই লাইভে আমি ডিরেক্ট একটা অডিও শোনাবো। আপনারা মনে করবেন যে লাইভে অডিও হচ্ছে, তার মানে কি ডিরেক্ট ওই লাইভে সে অডিও চলতেছে? জি না। শেখ হাসিনার যে বক্তব্য আজকে ফরেন রিপোর্টার্স সংস্থাগুলো শোনালো, এটা কয়েকদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে এটা এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেয় নাই। আপনারা নিশ্চিত থাকেন এটাই প্রমাণ হবে যে শেখ হাসিনা বেঁচে নাই। আমাদের কথাগুলোই সত্য প্রমাণ হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগকে আমরা প্রশ্ন করেছিলাম শেখ হাসিনা যদি বেঁচে থাকে তাহলে সজীব ওয়াজেদ জয় কেন তার সাথে দেখা করতেছে না, পুতুল কেন দেখা করতেছে না, শেখ রেহানা কেন দেখা করতেছে না, কেন তাদের ভিডিও আসতেছে না, কেন তাদের অডিও আসতেছে না, এমনকি সজীব ওয়াজেদ জয় মায়ের সাথে ভিডিও কলে কেন কথা বলতে পারতেছে না, এগুলো প্রশ্ন করেছিলাম। শেখ হাসিনার এত অডিও ফাঁস হচ্ছে, কেন ভিডিও ফাঁস হচ্ছে না? যেগুলো ভিডিও ফাঁস হচ্ছে সেগুলো আবার এআই দিয়ে তৈরি করা প্রমাণ হচ্ছে, অডিও এআই দিয়ে তৈরি করা প্রমাণ হচ্ছে। তার মানে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। এটা কিন্তু আমরা বলেছিলাম। এবং সেটাই মানে সেটার কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগ ভারতে অবস্থিত ফরেন সাংবাদিক যারা আছে তাদেরকে ম্যানেজ করে আজকের এই অনুষ্ঠান করলো। এই অনুষ্ঠান কইরাও ধরা খাইছে। এই অনুষ্ঠান কইরা তারা আবারও প্রমাণ করলো যে আসলে শেখ হাসিনা নাই। এরা যতবার মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে ততবারই ব্যর্থ হবে। কারণ মিথ্যা চিরদিনই মিথ্যা। মিথ্যাকে কোনোভাবেই সত্য প্রমাণ করা যায় না। শেখ হাসিনা আজকে বিশেষ অনুষ্ঠান, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মীরা যারা পালিয়ে গেছে, বাংলাদেশে আছে, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু তাকিয়েছিল যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো আসতেছে যে শেখ হাসিনা নেই, এই বক্তব্যের কাউন্টার আজকে তারা দিতে পারবে। শেখ হাসিনা ডিরেক্ট লাইভে কথা বলবে,
সবাইকে বলবে যে দেখেন আমাদের নেত্রী নাকি নাই, এই যে নেত্রী সরাসরি কথা বলতেছে। এই আশা প্রত্যাশা নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবারও হতাশ করলো। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানে ধুনফুন বুঝানোর জন্য অডিও ক্লিপ বাজালো। আর সেই অডিও ক্লিপগুলো এমন সিস্টেমের, একটানা অডিও। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা শুনবেন শেখ হাসিনার বক্তব্যটা দেখবেন, একবারে টানা অডিও, মনে হচ্ছে আগে থেকে রেকর্ড করা। এবং এইটা যে আগে থেকে রেকর্ড করা, আগে থেকে এআই দিয়ে তৈরি করে রাখা, এটা নিশ্চিত একটানা বলেই যাচ্ছে। এর মাঝখানে সাংবাদিকেরা যে প্রশ্ন করবে সেটা কিন্তু করেনি। কেন করে নাই? কারণ এইটা করলেই ধরা খেয়ে যাবে। যদি কোনো জায়গায় প্রশ্ন করে থাকে সেখানে ভালো করে দেখতে হবে যে সেখানে শেখ হাসিনা আগে থেমে গেছে নাকি সাংবাদিক আগে প্রশ্ন করছে। মানে ঘাবলা ঘাবলা। এরা যতই চেষ্টা করুক শেখ হাসিনাকে লাইভে নিয়ে আসতে পারবে না, কোনোভাবে লাইভে নিয়ে আসতে পারবে না। শেখ হাসিনা থাকলে তো লাইভে নিয়ে আসতে পারবে রে ভাই। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলি, এরপরে আপনারা কি বলবেন ভাই? এই যে কয়েকদিন ধরে আপনারা তোলপাড় সৃষ্টি করলেন, আমাদের নেত্রী লাইভে এসে কথা বলবে, এই যে তোরা বলছিলি আমাদের নেত্রী নাই, এখন কি বলবেন? এখন কি বলবেন বলেন? আপনাদের নেত্রী লাইভে আসতে পারে না, আপনাদের নেত্রী কথা বলতেছে, একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারে না। বুঝতে পেরেছেন? পুরা এআই দিয়ে তৈরি করা শেখ হাসিনার বক্তব্য, পুরা এআই দিয়ে তৈরি করা। এবং এইটা যদি ভালোভাবে ফ্যাক্ট চেক করা হয় তাহলে প্রমাণ হবে শেখ হাসিনার এই বক্তব্যগুলো এআই দিয়ে তৈরি করা। এবং এটা আগামী কয়েকদিনের মধ্যেই নিশ্চিত আপনারা জানতে পারবেন যেটা শেখ হাসিনার এআই অডিও, নিশ্চিত জানতে পারবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যতই লাফালাফি করেন, যতই আপনাদের মা শেখ হাসিনার দিকে তাইকে থাকেন, আর লাভ নেই। ভারত বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করতেছে যে শেখ হাসিনা কিন্তু এখনো আছে, আমাদের কথা শোনেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটু উজ্জীবিত রাখতেছে, কারণ তাদেরকে যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। বুঝাতে পেরেছি? আওয়ামী লীগের নেতাকর্মীরা আর লাভ নেই। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা, বাংলাদেশ পন্থীদের মধ্যে খুশির বন্যা, ভারতপন্থীদের কান্নাকাটি। দর্শক, নয়াদিল্লিতে একটা কথিত প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বাংলাদেশের বাধা এবং আপত্তির মুখেও তারেক রহমানের অনুরোধ, এমনকি হুঁশিয়ারি, হুমকি, এগুলো অগ্রাহ্য করে শেখ হাসিনাকে বক্তব্য রাখার অনুমতি দিয়ে যে চরম ধৃষ্টতা ভারত সরকার দেখিয়েছে, তার এমন প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার জানিয়েছে। যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই ভাষায় বাংলাদেশ সরকার কোনো দিন এত কঠোর কোনো কূটনৈতিক বিবৃতি দেয়নি। এমনকি বিবৃতিটা এতটাই কঠোর ছিল, তার মধ্যে কূটনৈতিক ভাষার ব্যবহার কম ছিল। ওই বিবৃতিটা যতটা না ডিপ্লোম্যাটিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এর মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটাই ত্বরান্বিত যে কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। রাজপথে যেরকম রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হয়, ভারতকে বাংলাদেশ সরকার ওই টাইপের হুমকি ধামকি দিয়েছে, ওই টাইপের কথা মনে করে দিয়েছে। অতএব বাংলাদেশ সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করতে পেরেছে। হ্যাঁ, এখানে বিএনপি সরকারকে আমরা দোষ দেব না যে শেখ হাসিনার বক্তব্য কেন থামাতে পারলো না বাংলাদেশ সরকার। চেষ্টা করেছে, দীনেশ ত্রিবেদীকে বলে এসেছে, এবং যা বলার সব বলেছে। এর চাইতে কঠোর কথা বলা যায় না। এখানে জামাত, এনসিপি ক্ষমতায় থাকলেও এর চাইতে বেশি কিছু বলার ছিল না। এখন যেটা করতে পারে, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে লাথি দিয়ে বের করে দিতে পারে। তবে এটা জামাত, এনসিপি ক্ষমতায় থাকলে যে পারত তা না। তবে এই ধরনের কথা বলেছে। বাংলাদেশ সরকার তার বিবৃতিতে ডিপ্লোম্যাটিক কাম পলিটিক্যাল স্টেটমেন্ট, শব্দ চয়নের দিক থেকে এটাকে পলিটিক্যাল স্টেটমেন্ট বললে ভুল হবে না। পলিটিক্যাল স্টেটমেন্ট, এটার কিছু তাৎপর্য আছে। যেমন ভারতকে বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা যা লিমিট ক্রস করেছো, কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা কিন্তু রাখা যাবে না। তার মানে এগুলো ওভারলুক করে তোমাদের সাথে ডিল করা হবে। তোমরা বেয়াদবির চূড়ান্ত সীমা অতিক্রম করেছো, এই জন্য এত কঠোর ভাষা, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের জনগণকেও বিএনপি সরকার বুঝিয়েছে যে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে, মাফিয়াগিরির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। এই যে দেখেন আমরা কোন শব্দ ব্যবহার করছি, আপনারা আমাদের সাথে থাকেন। জনগণের বোধগম্য ভাষায়, ইন্টেলিজেবল ভাষায় ভারতকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের কোন সরকার হোক, সে জিয়াউর রহমান কিংবা এরশাদ কিংবা খালেদা জিয়া সরকার, ভারতের কোনো একটা কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে এবার খলিলুর রহমানরা যে স্টেটমেন্ট দিয়েছে, এত কঠিন স্টেটমেন্ট কোনোদিন কেউ দিতে পারেনি, কেউ দেখাতে পারবে না। বরং স্টেটমেন্টটা নিয়ে এখন আমি ফরেন পলিসির একজন স্টুডেন্ট হিসেবে অবজার্ভ করছি, অনেকে গবেষণা করছে এটা লিখলোটাকে, এটা খলিলুর রহমান নিজে লিখছেন না দিল্লিতে যে প্রেস মিনিস্টার আছেন তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয় এই ধরনের প্রেস লিস্ট লেখার ক্ষেত্রে। এরকম নানান দিক কনসিডার করা হয়, পররাষ্ট্র সচিব জড়িত থাকেন না, এটা একদম খলিলুর রহমান নিজের লেখা, মানে সবাই পছন্দ করেছে লেখাটা। এর চাইতে কোনো কঠিন ভাষা ব্যবহার করা সম্ভব ছিল না। জামাত, এনসিপি ক্ষমতায় থাকলেও ভারতের বিরুদ্ধে এর চাইতে কঠিন ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারতো না, যেটা বিএনপি সরকার জানিয়েছে। ধন্যবাদ তাদেরকে দিতেই হবে। এই জায়গায় বিএনপির সাথে আমরা আছি দর্শক। এবং যত বড় বিবৃতি, সাধারণত ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ছোট হয়, কারণ অল্পের মধ্যে কৌশলগত কিছু পরিভাষা ব্যবহার করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলতে আলাদা একটা কথাই আছে, তার মানে ছোট্ট কথা বলে বড় কিছু বোঝানো হবে, বলা হবে আমরা উদ্বিগ্ন, বিষয়টা আমরা অবজার্ভ করছি।
এরকম দুই একটা কথার মাধ্যমে হুমকি লুকাইতে থাকে। আমরা অবজার্ভ করছি, আমরা গভীরভাবে অবজার্ভ করছি, অতি সূক্ষ্মভাবে আমরা বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতের গতিবিধি, এটাই একটা থ্রেট। কিন্তু না, এইসব রীতির মধ্যে আর বিএনপি সরকার থাকলো না, একদম খোলামেলা থ্রেট দিয়ে দিল ভারতকে। প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার শানে যে শব্দ ব্যবহার করেছে, ওই শেখ হাসিনার সাথে বিএনপি সরকার আর কোনোদিন আপোষ সম্ভব নয়। যদিও বিএনপির একটা অংশ শেখ হাসিনার হুমকিতে ভয় পেয়েছে এবং তারা বলা শুরু করেছে যে না, আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ তো আমাদের মিত্র। নাসির চৌধুরী বলেছে না, ভারতপন্থীরা ভয় পেয়েছে ভারতের এই তৎপরতা শেখ হাসিনার পক্ষে। কিন্তু প্রকৃত বিএনপি যারা, তারা লাইনে আছে। এই বিবৃতিতে শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয়েছে, জেনোসাইডার, গণহত্যাকারী বলা হয়েছে। যদিও আন্তর্জাতিকভাবে জাতিসংঘের আইন অনুযায়ী গণহত্যাদের সংজ্ঞা ম্যাস কিলিং এবং জেনোসাইড দুইটার মধ্যে পার্থক্য আছে। শেখ হাসিনার যে অপরাধ, এটাকে আমরা বাংলাদেশি পার্সপেক্টিভে গণহত্যা বললেও জাতিসংঘের সংজ্ঞায় এখানে জেনোসাইড হিসেবে প্রমাণ করা কঠিন। এটাকে ম্যাস কিলিং বলা যায়। বাংলা অনুবাদ করলে জেনোসাইড, ম্যাস কিলিং দুইটা একইভাবে বলা যায়, কিন্তু ইংরেজিতে ম্যাস কিলিং এবং জেনোসাইডের মধ্যে পার্থক্য রয়েছে। সেই একাডেমিক আলোচনা আমি যাচ্ছি না, বা অতি সূক্ষ্ম লিগ্যাল পার্থক্যে আমি যাচ্ছি না। জেনোসাইডার বলা হয়েছে, ফেসিস্ট বলা হয়েছে, মাফিয়া বলা হয়েছে, এবং আরো অনেক এমন এমন শব্দ বলা হয়েছে, আপনি অবাক হবেন। ভারতকে বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখবে কিনা, কেমন সম্পর্ক জানে, এটা ভারতকে ঠিক করতে হবে। তার মানে বাংলাদেশ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে, বাংলাদেশের আবেগ, 24-এর অভ্যুত্থান বিরোধী বক্তব্য দিবে, শহীদদের অমর্যাদা করবে, আর এটা ভারত এই সুযোগ দেবে, আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তা কিন্তু হতে পারে না। এর মানে ভারতের সাথে প্রয়োজনের সম্পর্ক থাকবে না, সেই হুমকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কথা তো বলা যায় না এই ক্ষেত্রে। তো দর্শক, এতেও যদি ভারতের টনক না নড়ে, হ্যাঁ, বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক চুক্তিতে যেতে হবে, চীনের সাথে চুক্তিতে যেতে হবে, তুরস্কের সাথে চুক্তিতে যেতে হবে। ওদিকে তুরস্কের হাকান ফিদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু চমৎকার কথা বলেছে, বাংলাদেশ রাইট ট্র্যাকে এসেছে, হারিয়ে যাচ্ছিল, এখন বাংলাদেশকে আমরা খুঁজে পেয়েছি। এর মানে এই বাংলাদেশের যে ভারত বিরোধী অবস্থান, এতে তুরস্ক যথেষ্ট ইমপ্রেসড এবং তারা প্লেসড। তা এই জায়গায় অনতিবিলম্বে তারেক রহমান যেতে, তারপরে ভারতকে সাহায্য করতে হবে। দীনেশ ত্রিবেদীকে, এখানে স্বাভাবিক কূটনৈতিক রীতির মধ্যে একটা কিন্তু আছে যে দীনেশ ত্রিবেদীকে ডেকে তারপরে কড়া প্রতিক্রিয়া জানানো, কিন্তু না, তাকে কিন্তু এখানে ডাকা হয়নি। মানে একদম পলিটিক্যাল খোলামেলা জনগণকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে বিএনপি সরকার এখানে বার্তা দিয়েছে। এটাও একটা স্টাইল, যে স্বাভাবিক কূটনৈতিক ভব্যতা প্র্যাকটিস এখানে মানা হয়নি, বিএনপি সরকার মানেনি। এখানে আরো একটা করণীয় আছে। এই বিবৃতিতে কি বলেছে মৌলিকভাবে তো বললাম, মৌলিকভাবে বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে, যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, এটা ভারতকে ঠিক করতে হবে, মানে প্রয়োজনীয় সম্পর্ক থাকবে না, এই ধরনের একটা বার্তা দিয়েছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।